India adopted the policy of non-alignment. Today we discuss NAM and India's relationship with China. Let's begin. India adopted the policy of non-alignment to fulfill the dream of a peaceful world. She did not join either of the two camps during the Cold War era. She wanted to keep away from the military alliances led by the US and the USSR. During the Cold War era, the US led North Atlantic Treaty Organization, NATO, and the Soviet led Warsaw Pact were formed. India advocated non-alignment as the ideal policy. It was, however, difficult for India to maintain a balance. In 1956, when Britain attacked Egypt over the Suez Canal issue, India protested against this neo-colonial invasion. But it is in the same year when the USSR invaded Hungary, India did not condemn. Despite such situation, India did take an independent stand on various international issues. Therefore, it could get aid and assistance from both the blocs, that is NATO and Warsaw Pact. Both the blocs led by USA and USSR. When India was trying to convince the developing nations about the policy of non-alignment, Pakistan joined US-led military alliances. The US was not happy about the India's policy of non-alignment. Therefore, India-US relations during the 1950s were uneasy. The US also did not like India's growing friendship with the Soviet Union. যেহেতু বিষয়বস্তুটি বাংলা মিডিয়ামের জন্য বানানো হয়েছে, এখন আমরা বাংলায় জিনিসটা একটু অ্যানালাইসিস করি। India adopted the policy of non-alignment to fulfill the dream of a peaceful world. ভারত যখন স্বাধীন হয়, ভারত স্বাধীন হবার পরিপ্রেক্ষিতে দুইটা সুপার পাওয়ার কারা কারা ছিল? ইউএসএ অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন। আর দুইটা সুপার পাওয়ারে দুইটা গ্রুপ লেড করছিল। ওয়ান ইজ ন্যাটো, একটা হইল ন্যাটো আর একটা হইল ওয়ারসো প্যাক্ট। ন্যাটো লেড বাই ইউএসএ আর ওয়ারসো প্যাক্ট লেড বাই সোভিয়েত ইউনিয়ন। তখন কি হয়, ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া কোনো ক্যাম্পই জয়েন করলো না। কোল্ড ওয়ার চলছিল, সবে দুইটা সুপার পাওয়ারে চাইছিল দুইটা ক্যাম্প, প্রত্যেকটা যারা উন্নয়নশীল দেশ বা যারা জাস্ট স্বাধীন হইল, তারা যাতে এই দুইটা ক্যাম্পের মধ্যে একটা ক্যাম্পে জয়েন করে। কিন্তু ইন্ডিয়া কোনোটা মধ্যে জয়েন করে নাই। আর ইন্ডিয়া নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি ফলো করা শুরু করছে, যেটা নেহেরু বিশ্বাস করত যে ইন্ডিপেন্ডেন্ট পলিসি যদি ফলো করে একটা শান্তিপূর্ণ বিশ্ব রক্ষার্থে সাহায্য হইব। তা আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট পলিসি যখন নেহেরু ফলো করা শুরু করছে, নিজের একটা আলাদা স্ট্যান্ড একটা রাখে, কিন্তু এই দুইটা সুপার পাওয়ারের মধ্যে ব্যালেন্স রাখা খুব কষ্টকর একটা ব্যাপার হইয়া দাঁড়াইছিল। তার উদাহরণ হইল 1956 সনে যখন ব্রিটেন ইজিপ্ট অ্যাটাক করে সুইচ কানালের বিষয় নিয়ে, সুইচ কানালের একটা ডিসপিউট হয়েছিল, সুইচ ক্যানালের ডিসপিউট, এই ডিসপিউটটা নিয়ে যখন অ্যাটাক করে, তখন ইন্ডিয়া সম্পূর্ণ রকম এটার বিরোধিতা করে। ইন্ডিয়া বলল যে এটা একটা উপনিবেশ স্থাপনের একটা পদ্ধতি।
তখন ইন্ডিয়া কি করছে, গ্রেট ব্রিটেনের বিরোধিতা করছিল। কিন্তু ঠিক একই সময়, একই বছরে যখন সোভিয়েত ইউনিয়নে হাঙ্গারি অ্যাটাক করে, ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া কোনো রকম সমালোচনা, ভারত কোনো রকম সমালোচনা করে নাই। কিন্তু এইগুলা সিচুয়েশন ডিফিকাল্ট সিচুয়েশন আসিল। এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ভারত কি করলো, সবসময় একটা নিজস্ব একটা আলাদা মানে নিজের পয়েন্ট অফ ভিউ বা নিজের একটা দৃষ্টিভঙ্গি রাখার, আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে একটা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারপরে এতে লাভ কই হইল এটাই, মানে এর ইহতে ভারতে সময় সময় মানে দুটা ব্লক হইতে বা দুটা সুপার পাওয়ার হইতে, ইউএসএসআর অ্যান্ড ইউএস আমেরিকা, এই দুটা সুপার পাওয়ার হইতে বিভিন্ন ধরনের সাহায্য পাইতে থাকলো। কিন্তু মানে সিচুয়েশনটা আরেকটু মানে সমস্যাজনিত হয়ে গেছে যখন পাকিস্তান কি করে ইউএস লেড মিলিটারি অ্যালায়েন্সে জয়েন করে, মানে ন্যাটোয় জয়েন করে। তখন কি করে কিন্তু তখন কি হয়েছে, যেহেতু পাকিস্তান ভারতের একটা প্রতিবেশী রাষ্ট্র, তখন আমেরিকায় সময় সময় পাকিস্তানের বিষয় নিয়ে নাকও গলানো শুরু করছে। আর আরেকটা জিনিস হইল, পাকিস্তান আর ভারতের যেগুলা বিষয়, এগুলা নিয়ে সময় সময় নাক গলানো শুরু করছে। আর আরেকটা জিনিস হইল, আমেরিকা কিন্তু ভারতের এই পজিশনে, যে একটা যে পজিশন আছে বা একটা স্ট্যান্ড আছে, এইটা কিন্তু আমেরিকায় পছন্দ করে নাই। আর সবচেয়ে বড় পছন্দ করে নাই ভারত আর সোভিয়েত ইউনিয়নের যেই মানে ফ্রেন্ডশিপটা বা বন্ধুত্বটা দিন দিন যেটা বাড়া শুরু করছিল। তখন কি হয়, 1950 সনে কি হয়, আমেরিকা আর ভারতের যেটা সম্পর্কটা আছে সেটা আরেকটু জটিল, আরেকটু মানে সমস্যাজনিত হইয়া দাঁড়ায়। তারপরে আমরা যদি আসি, ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য স্ট্র্যাটেজি অফ ইকোনমিক প্ল্যানিং, দ্য পলিসি ফোকাসড অন focus on developing a resource based mint that export oriented growth was limited. The strategy limited India's economic interaction with the outside world. তো বহির্বিশ্বের সঙ্গে ভারতে কি করছে, ভারতে নিজস্ব একটা ইকোনমিক প্ল্যানিং একটা বানানো শুরু করছে। অর্থনৈতিক যেই মানে আমাদের অর্থনৈতিক যেটা আমাদের মানে অর্থনৈতিক যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনাটা নিজস্ব অনুসারে বানানো শুরু করছে ভারতে। আর ভারতে কি করছে, অর্থনৈতিক বিষয়ে বহির্বিশ্বের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখছিল না ওই সময়। তারপরে আমরা যদি আসি, ইন দ্য ইয়ার 1940s and 1950s, Nehru strongly advocated Asian unity. এশিয়ার যেটা মানে ইউনিটি যেটা আছে, এশিয়ার একতা, এটা নেহেরু খুব বেশি গুরুত্ব দেওয়া শুরু করছিল। যে এশিয়ার দেশগুলো যেহেতু উন্নয়নশীল, আর অনেক দেশগুলো উন্নয়নের মুখও পর্যন্ত দেখতে পারে নাই, জাস্ট তারা স্বাধীন হয়েছে। তখন এই সময় কি করে মানে মানে এশিয়ার ইউনিটির উপরে খুব বেশি গুরুত্ব নেহেরু দেওয়া শুরু করছিল। ইন্ডিয়া কনভিনড দ্য এশিয়ান রিলেশনস কনফারেন্স ইন মার্চ 1947। মার্চ 1947-এ ভারতে কী করছে, একটা এশিয়ান কনফারেন্স একটা কল করছে। ইন্ডিয়া সাপোর্টেড ইন্দোনেশিয়াস ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট দ্য ডাচ কলোনিয়াল রুলার্স। ইন্দোনেশিয়ার তখন একটা ফ্রিডম স্ট্রাগল চলতে আসছিল, মানে ডাচদের বিরুদ্ধে। তখন কি করছে ভারতে, এই ইন্দোনেশিয়ার এই ফ্রিডম স্ট্রাগলে, এই স্বাধীনতা সংগ্রামে ভারতে সাপোর্ট দেওয়া শুরু করছে। অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 1949 টু সাপোর্ট দিস ফ্রিডম স্ট্রাগল। একটা ইন্টারন্যাশনাল আন্তঃরাষ্ট্রীয় একটা মানে সম্মেলনও একটা মানে আয়োজন করা হয়েছিল 1949 সনে, এই মানে ইন্দোনেশিয়ার মানে এই ফ্রিডম স্বাধীনতা সংগ্রামের সমর্থনে। ইন্ডিয়া সাপোর্টেড দ্য ডিকলোনাইজেশন প্রসেস অ্যান্ড
opposed racism, especially apartheid in South Africa. সাউথ আফ্রিকা বিভিন্ন বন্য বিদ্বেষ চলতে আসছিল। এই জিনিসগুলো বন্য বিদ্বেষের ভারত শক্তভাবে কি করছে, ওই বন্য বিদ্বেষের বিরুদ্ধে ভারত দাঁড়াইছে। দ্য এফ্রি-এশিয়ান কনফারেন্স হেল্ড ইন বেন্দুং, ইন্দোনেশিয়া ইন 1955। এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই যে এই সনটা 1955 সন, পরীক্ষার সময় অনেক সময় আসতে পারে 1955 সনে, মানে ইম্পর্টেন্সটা, গুরুত্বটা। দ্য আফ্রো এশিয়ান কনফারেন্স হেল্ড ইন বেন্দুং, ইন্দোনেশিয়া 1955, known as বেন্দুং কনফারেন্স, was an important event in the history of India's foreign policy। এই যে 1955 সনে যেই মানে সম্মেলনটা হয় বেন্দুং ইন্দোনেশিয়ায়, এটা বেন্দুং কনফারেন্স বলে জানা হয়। আর এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের বৈদেশিক নীতির মানে বৈদেশিক নীতি পরিকল্পনাতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এই বেন্দুং কনফারেন্সে ভারতের বৈদেশিক নীতিটা সম্পূর্ণ রকম মানে সম্পূর্ণ রকম চেঞ্জ হয়, মানে বেন্দুং কনফারেন্সের পরে। ইট ওয়াজ এট দিস কনফারেন্স দ্যাট ইন্ডিয়াস এনগেজমেন্ট উইথ দ্য নিউলি ইন্ডিপেন্ডেন্ট আফ্রো এশিয়ান নেশনস রিচড এট দিস জেনিথ। এই কনফারেন্সের পরে, এই সম্মেলনের পরেই কি হয়, ভারতের যেসব মানে আফ্রো এশিয়া, আফ্রিকার এশিয়ায় যেগুলা মানে দেশ আছে, যেগুলা ডেভেলপিং নেশন, তাদের সঙ্গে যোগাযোগটা ভালোভাবে শুরু হয়। তারপরে এটা মানে কি হয়, দ্য কনফারেন্স লেটার লেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নাম নন অ্যালাইন্ড মুভমেন্ট। এই যে নামটা যে মানে এই কনফারেন্সটা যে বেন্দুং কনফারেন্স, এই কনফারেন্সটাই পরবর্তী পর্যায়ে একটা নন অ্যালাইন্ড মুভমেন্টের রূপ দিতে সক্ষম হয়। কারণ নন অ্যালাইনমেন্ট আমরা জানি, নট অ্যালাইনমেন্ট, কারোর দিকেই মানে কোনো পক্ষপাতিত্ব নাই, মানে নিজস্ব একটা নিজের স্ট্যান্ড থাকবো। দ্য ফার্স্ট নাম সামিট ওয়াজ হেল্ড ইন বেলগ্রেড, ইউগোস্লাভিয়া ইন সেপ্টেম্বর 1961। এটা হলো প্রথম যেটা নাম সামিট হয়। নাম তো মানে শুরু হয়ে গেছে, নন অ্যালাইন্ড মুভমেন্ট যেটা আছে, জোট নিরপেক্ষ নীতি আমরা যেটা বলি বাংলায়, জোট নিরপেক্ষ নীতি যেটা শুরু হয়ে গেছে, জোট নিরপেক্ষ নীতির যেটা প্রথম যেটা সামিট হয় বা প্রথম যেটা আমরা সম্মেলন বলতে পারি হয়, এটা প্রথম বেলগ্রেডে হয়, ইউগোস্লাভিয়া ইন সেপ্টেম্বর 1961। এই ইয়েটা কিন্তু ইম্পর্ট্যান্ট। 1961-এ 1961 সনে মানে এই ইউগোস্লাভিয়ায় হয়। তারপরে আমরা আসি সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ আমাদের টপিকের বিষয়, ইন্ডিয়াস রিলেশনস উইথ চায়না। চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক কীরকম। ইন্ডিয়া বিগেন ইটস রিলেশনস উইথ চায়না অন এ ভেরি ফ্রেন্ডলি নোট। ভারত চীনের সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রথম শুরু হয়। কিন্তু আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক ইন চায়না ইন অক্টোবর 1949, ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ টু রিকগনাইজ দ্য কমিউনিস্ট গভর্নমেন্ট। ভারতেই সে প্রথম দেশ ছিল 1949 সনে যে কমিউনিস্ট গভর্নমেন্ট, যেটা পিপলস রিপাবলিকে যেটা মানে পিপলস রিপাবলিক অফ চায়না যেটা এস্টাবলিশ হয়েছিল, এটারে স্বীকৃতি দিয়েছিল ভারতেই সেই প্রথম দেশ। ভারত সেই মানে প্রথম দেশের মানে গণনায় আসে 1949 সনে। তারপরে আমরা দেখি নেহরু ফেল্ট স্ট্রংলি ফর দ্য নাইবার্স চায়না দ্যাট ওয়াজ কামিং আউট অফ দ্য শ্যাডো অফ ওয়েস্টার্ন ডোমিনেশন। নেহরু সবসময় চায়নার পক্ষে ছিল, চায়নার পাশে দাঁড়াইছিল, কারণ চায়না প্রতিবেশী আমাদের। এই জিনিসটা ভেবে নেহরু, দ্যাট ওয়াজ কামিং আউট অফ দ্য শ্যাডো অফ ওয়েস্টার্ন ডোমিনেশন, পশ্চিম দেশীয়ের যেই প্রভুত্ব, এই প্রভুত্ব হয়তো চায়না মানে বের হইতে পেরেছে। এই জন্য চায়নার পক্ষে সবসময় নেহরু মানে পাশে দাঁড়াইছিল। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল যে জিনিসটা পজিটিভলি নিয়ে নাই, সর্দার বল্লভভাই প্যাটেল দ্য ডেপুটি প্রাইম মিনিস্টার ওয়াজ ওয়ারিড অ্যাবাউট চাইনাস অ্যাগ্রেশন ইন ফিউচার, বাট নেহরু ডিড নট রিকগনাইজ এনি সাচ থ্রিট। ডেপুটি প্রাইম মিনিস্টার তখন উপপ্রধানমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল সবসময় একটা মানে তার আশঙ্কা ছিল যে চায়না ভবিষ্যতে ভারতে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। বিভিন্ন ডিসপিউট আছে ল্যান্ড এরিয়া নিয়ে, আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে পরিপ্রেক্ষিতে চায়না ভারতে কি করতে পারে, অ্যাটাক করতে পারে, চায়না ভারতে মানে আক্রমণ করতে পারে। কিন্তু নেহরু এই জিনিসটা এত গুরুত্ব দেয় নাই এই সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী সময় আমরা দেখব যে বল্লভভাই প্যাটেলের কথাটাই অনেকখানি সত্য হয়েছিল। তারপরে কি হয়,
On 29th April 1954, Indian Prime Minister Nehru and Chinese Premier Zhou Enlai signed an agreement. এটা কিন্তু গুরুত্বপূর্ণ 1954 সনে কি ঘটনা হয়েছিল এই সনগুলা মনে রাখতে হইব কারণ পরীক্ষার সময় কিন্তু এই সব জিনিস আসে It was in this agreement that both the countries had developed the famous 5 principles of peaceful coexistence known as the doctrine of Panchsheel. পঞ্চশীল নীতি যেটা ভারত আর চীনের মধ্যে যেটা হয়েছিল যেটা মানে পঞ্চশীল নীতি হয়েছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু আর চাইনিজ প্রিমিয়ার মানে চাইনিজ প্রাইম মিনিস্টার জৌ এনলেই এই দুজনের মধ্যে হয়েছিল 1954 সনে 1954 29 এপ্রিলে পঞ্চশীল নীতি সাইন হয়েছিল যাতে পিসফুল কোএক্সিস্টেন্স যাতে দুইটা নাইবার যাতে করতে পারে শান্তিপূর্ণভাবে সহাবস্থান যাতে করতে পারে দ্য 5 প্রিন্সিপালস আর 5টা যেটা নীতি আছে এই নীতিগুলা কি কি প্রথম হলো মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সভারেন্টি সবের যেটা সার্বভৌমত্ব আর মানে সীমারা যেটা আছে এটারে মিউচুয়াল রেসপেক্ট এক পারস্পরিক যাতে শ্রদ্ধা যাতে থাকে নাম্বার 2 নন ইন্টারফেয়ারেন্স ইন ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স যার ভিতরের যেসব আভ্যন্তরীণ ব্যাপার এগুলোর মধ্যে কেউ যাতে কোনো হস্তক্ষেপ যাতে না করে নাম্বার 3 নন অ্যাগ্রেশন কোনো রকম যাতে আক্রমণাত্মক ভূত বা আক্রমণ এগুলা যাতে না থাকে প্রথম পক্ষ হইতে আক্রমণ যেটা তারপরে আসে ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট সমতা আর মিউচুয়াল বেনিফিট পারস্পরিক লাভ কীরকম হয় যেরকম অর্থনীতির দিক দিয়ে হইতে পারে আমরা পারস্পরিক লাভ দুইটা দেশের ট্রেড হইবে আর ট্রেডের মধ্যে দিয়ে পারস্পরিক লাভ যেটা হয় নাম্বার 5 হইল পিসফুল কোএক্সিস্টেন্স যেটা সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট পিসফুল কোএক্সিস্টেন্স যাতে দুটার মধ্যে যাতে থাকে মানে শান্তিপূর্ণ সহাবস্থান যাতে থাকে কিন্তু এই যে পঞ্চশীল এগ্রিমেন্ট 1954 সনে যেটা হয়েছিল এই পঞ্চশীল এগ্রিমেন্টের পরে এগুলা কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই বল্লভভাই প্যাটেলের কথাগুলো কি হয় বল্লভভাই প্যাটেলের কথাগুলো পরে সত্য প্রমাণিত হইল যে মানে চীনে ভারত আক্রমণ করতে পারে আর করছেও আর ডিসপিউটটার কারণ কি এই যে এইগুলোই পরীক্ষার সময় এইগুলোই ইম্পর্টেন্ট ডিসপিউট হলো প্রথম হইল তিব্বত ইস্যু Tibet is one of the major causes of tension between India and China. In 1950, China took control over Tibet. India tried to persuade China to recognize Tibet's claim for independence, but failed. In April 1954, India and China signed the Panchsheel Agreement. India recognized China's sovereignty over Tibet, and China promised the autonomous status of Tibet. তিব্বত সমস্যাটা একটা বড় সমস্যা হইয়া দুইটা দেশের মধ্যে দাঁড়াইছিল প্রথম হইল 1950 সনে চায়না কি করছে তিব্বতের উপর কবজা করে লাইছে 1950-তে এগুলা কিন্তু ছোট ছোট প্রশ্ন আসবো এই ইয়ারগুলা মনে রাখতে লাগবো 1950-তে চায়না কি করে তিব্বতে কন্ট্রোল তিব্বতটারে দখলে নিয়ে নেয় ইন্ডিয়া ট্রাইড টু পারসিউ চায়না টু রিকগনাইজ তিব্বতস ক্লেম ফর ইন্ডিপেন্ডেন্স ভারত বুঝাইবার চেষ্টা করছে যে তিব্বতের যেটা দাবি যেটা আছে স্বাধীনতার দাবি এটা যাতে স্বীকৃতি দেয় চায়নায় কিন্তু ভারত সম্পূর্ণ রকম কি হয় বিফল হয় আর 1954 সনে ভারত আর চায়না 1954 কি কয় আর 1954 সনে ভারত আর চায়না কি করে একটা পঞ্চশীল এগ্রিমেন্ট করে যেটা আমরা আগেও পাইছি ইন্ডিয়া রিকগনাইজ চায়নার সভারেন্টি ওভার তিব্বত তারপরে কি করে পঞ্চশীল নীতি যখন সারিয়ে যায় কারণ আভ্যন্তরীণ ব্যাপার হয়ে যায় আভ্যন্তরীণ ব্যাপারে যে ইন্ডিয়া তারপরে কি করে ভারতের স্বীকৃতি দেয় যে চায়নার সার্বভৌমত্ব আছে তিব্বতের উপর সার্বভৌমত্ব মানে পুরোপুরি কন্ট্রোল থাকার মানে নিয়ন্ত্রণ রাখার মানে ক্ষমতা আছে এটা ভারতে মানে স্বীকৃতি দিতে বাধ্য হয় 1954 সনে যখন পঞ্চশীল নীতি হয় মানে পঞ্চশীল নীতিটা যেটা করা হয়েছিল মিউচুয়াল রেসপেক্ট কোএক্সিস্টেন্স টেরিটোরিয়াল সভারেন্টি নন ইন্টারফারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স এগুলা জিনিসে কি করে তখন মানে নিজের উপরেই ভারতের যেহেতু এগ্রিমেন্টের দ্বারা বাধা হয়ে যায় তখন ভারতে এটা স্বীকৃতি দেয় যে চায়না তিব্বতের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে অ্যান্ড চায়না প্রমিস দ্য অটোনোমাস স্টেট অফ তিব্বত
আর চায়নাও মানে ভারতের একটা প্রতিশ্রুতি দিছিল যে তিব্বতের একটা অটোনোমাস একটা মানে অটোনোমাস স্ট্যাটাস একটা দিব। অটোনোমাস মানে কি, স্বায়ত্ত শাসন একটা করার একটা অধিকার একটা দিব। এ মেজর রিভোল্ট উইদিন দ্য তিব্বত ইন 1958 was suppressed by Chinese armed forces. The Dalai Lama, the spiritual leader of Tibetans, along with his followers, crossed over into India border and sought asylum, which was granted. একটা রিভোল্ট হয়, একটা বিদ্রোহ হয় 1958 সনে চায়নার তিব্বতে। আর চায়নার আর্মি খুব খারাপভাবে এটাকে কি করে, এই বিদ্রোহটারে দমন করে। আর তখন কি হয়, দালাই লামা যে স্পিরিচুয়াল লিডার যে তিব্বতের ছিল, যে আধ্যাত্মিক গুরু, আর উনার কিছু শিষ্য ভারতে কি করে, ভারতে বর্ডার ক্রস করিয়া মানে সীমানা পার হইয়া ভারতে আশ্রয় চায়। আর ভারতে ওইটা গ্রান্ট করে, এটা অনুমোদন দেয়। এগুলো তো টেনশন দিন দিন আর কি বাড়াইছে ভারত চায়নার মধ্যে, যেই মানে সম্পর্কটা আরও তিক্ততার মধ্যে এটা পরিণত হয়েছে। আমরা সামনে আরও পাইমো, বর্ডার ডিসপিউটও আসে। তারপরে দ্য চাইনিজ গভর্নমেন্ট স্ট্রংলি প্রটেস্টেড এগেনস্ট দিস অ্যান্ড ইন্ডিয়া চায়না রিলেশনস বিগেন টু ওয়ার্সেন স্টেডিলি। ধীরে ধীরে আরও খারাপ হয়ে যায়। চাইনিজ গভর্নমেন্ট এই যে দালাই লামা আধ্যাত্মিক গুরু তিব্বতের আর তার শিষ্যদের যে ভারতে যে শরণার্থীর যে মানে শরণ দিছে ভারতে, এটার কি হয়, এই শরণ দেওয়ার পরে চায়না এইটাকে সম্পূর্ণ রকম বিরোধিতা করে। আর এতে কি হয়, ভারত চায়না রিলেশন আরও খারাপ হয়ে যায়। এখন কথাটা হইল, আমরা যদি প্রশ্ন যদি আসে ইন্ডিয়া চায়না রিলেশনের যেগুলা মানে সমস্যাগুলা কারণগুলা কী কী, প্রথম থাকবো তিব্বত ইস্যু, তারপরে তো থাকবো বর্ডার ডিসপিউট, তো থাকবো উই আর গোয়িং ইন্টু বর্ডার ডিসপিউট। নেক্সট হইল বর্ডার ডিসপিউট। অ্যালং উইথ দ্য তিব্বতিয়ান ইস্যু, দ্য বর্ডার ডিসপিউট স্ট্রেইনড ইন্ডিয়া চায়না রিলেশনস। বর্ডার ডিসপিউট যেটা আছে, সীমানা বিবাদ, এটাও কিন্তু ভারত চায়নার রিলেশন আরও খারাপ করে সম্পর্ক। বর্ডার ইন্ট্রুশন বাই চায়না ইন দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা যেটাকে আগে বলা হতো, দ্য প্রেজেন্ট ডে অরুণাচল প্রদেশ, বিগেন ইন অক্টোবর 1957। ঠিক আছে, বর্ডার ডিসপিউট তো একটা আছে। আর বর্ডার ইন্ট্রুশন ইন বাই চায়না ইন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। প্রশ্ন আসবো, অরুণাচল প্রদেশের আগের নাম কি আছিল? এটা আগের নাম ছিল NEFA, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এটা কিন্তু মানে ইম্পর্ট্যান্ট। এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিটা মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার অরুণাচল প্রদেশের মানে আগের নাম, এই টাইপের প্রশ্ন আসে। তাই ইন অক্টোবর 1957, 1957 সনে কি হয়, চায়নায় কি করে এই মানে মানে অরুণাচল প্রদেশে ঢুকার চেষ্টা করে। 1957 সন থেকে শুরু হয় অ্যান্ড কন্টিনিউ টিল 1959। এগুলো জিনিস কন্টিনিউ হইয়া যাইতে থাকে। ইন সেপ্টেম্বর 1959, দ্য চায়না লেট ক্লেইমস টু অ্যাবাউট 50,000 square miles of Indian territory in Nepha and in the Aksai China region of Ladakh in northwest। মানে কি হয়, 1959 এগুলো প্রত্যেকটা সন কিন্তু ইম্পর্টেন্ট। 1959-এ চায়না 50,000 স্কোয়ার মাইল ভারতের অরুণাচল প্রদেশ বর্তমান যেটা NEF-এর, এটা দাবি করা শুরু করলো। আর আকসাই রিজন, লাদ্দাখের আকসাই অঞ্চল, আকসাই চীন অঞ্চল যেটা আছে, তারপরে কি হয়, চায়না হ্যাড বিল্ট দ্য আকসাই চীন কারাকোরান হাইওয়ে রানিং থ্রু দ্য ইন্ডিয়ান টেরিটরি ইন লাদ্দাখ। চায়না হ্যাড বিল্ড দ্য আকসাই চায়না কারাকরম হাইওয়ে, একটা হাইওয়ে পর্যন্ত বানায় দেয় রানিং থ্রু দ্য ইন্ডিয়ান টেরিটরি ইন লাদ্দাখের দিকে বানায় দেয় চায়নায়, রোড একটা বানায়। অ্যাটেম্পটস অ্যাট পিসফুল নেগোসিয়েশন ইন 1950-60 ডিড নট সাকসিড। যত পিসফুল নেগোসিয়েশনের কথাবার্তার মাধ্যমে চেষ্টা চালানো হয় ভারত চায়নার মধ্যে যে এটার বিবাদ সমাধান হয়ে যাক 1958 আর 60-এর মধ্যে, কিন্তু কোনো রকম লাভ হয় নাই। তিব্বত কাস্ট এ শ্যাডো ইন্ডিয়া চায়না রিলেশন আফটার দ্য তিব্বতিয়ান রিভোল্ট ইন মার্চ 1959। তিব্বতও একদিকে বিদ্রোহ চলতে আসিল আর ভারতের চায়নার রিলেশন দিন দিন খারাপ হইতে আসিল। অ্যান্ড ফাইট অফ দালাই লামা তিব্বতিয়ান রিফিউজিস টু ইন্ডিয়া।
তারপরে দালাই লামার যেটা ফাইট আছিল মানে এই 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 এগুলা জিনিস দালাই লামা তো লিড করতে আসিল মানে এই রিভোল্টে। তো এইগুলো জিনিস কী করে ভারত চায়না রিলেশনটা আরও খারাপ করে। সাসপিশনস, ডিস্ট্রাস্ট, স্টিফেনিং অফ অ্যাটিটিউডস ফাইনালি এন্ডেড বাই ইন্ডো চায়না ওয়ার অফ অক্টোবর 1962। এর ফলে এগুলা যতগুলা সন্দেহজনক, দুই দেশের মধ্যে সন্দেহ আর বিশ্বাসের অভাব, অবিশ্বাসতা এগুলা থাকার জন্য আর এগুলা সব কিছু শেষ হয় 1962 সনের ইন্ডিয়া চায়না যুদ্ধের পরে। দেন উই আর কামিং ইনটু ইন্ডিয়া চায়না ওয়ার ইন 1962। ইন্ডিয়া in October 1962 China launched a large scale attack on India। 62 সনে চায়না একটা খুব বড় রকম আক্রমণ করে ভারতে। launched a large scale attack in India. The Chinese army marched across the disputed region of Arunachal Pradesh and Ladakh into Indian territory। চাইনিজ আর্মি সম্পূর্ণ রকম যেগুলা বিবাদাত্মক স্থান অরুণাচল প্রদেশ মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির যেগুলো বিবাদাত্মক স্থান ছিল অরুণাচল প্রদেশের, এগুলোর মধ্যে পুরাপুরি চাইনিজ আর্মি পুরাপুরি প্রবেশ করে। আর লাদাখ ইন্টু ইন্ডিয়ান টেরিটরি, আর লাদাখও প্রবেশ করে। দ্য ইন্ডিয়ান আর্মি ওয়াজ কমপ্লিটলি রাউটেড। ইন্ডিয়ান আর্মির সম্পূর্ণ রকম ভারতীয় সেনাবাহিনীর এখান থেকে উৎখাত করিয়া ফালানো হয়। অ্যান্ড চায়না টুক পজেশন অফ ল্যান্ডস ইট ক্লেম। চায়না যেগুলা ক্লেম করতো যে এই জায়গাগুলো অরুণাচল প্রদেশের আমার, আর লাদাখের আকসাই চীন জায়গা আমার। চায়না যেগুলা ক্লেম করতো চায়না তাদের বলি, এইগুলা জিনিসের সম্পূর্ণ কি করে দখলে নেয়। অন November 21, 1962 চায়না ডিক্লেয়ার্ড এ ইউনিল্যাটারাল সিজফায়ার। দখলে লওয়ার পরে তারপরে 1962 সনে 21 নভেম্বর চায়না কি করে একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করে। তারপরে আমরা আসি দ্য চায়না ওয়ার টেন্টেড ইন্ডিয়াস ইমেজ এট হোম অ্যান্ড অ্যাব্রোড। ঘরে বাইরে সব দিকে এই চায়নার অ্যাট্যাক ভারতের ইমেজটা খুব রকম খারাপ করে, আর নেহরুর ইমেজও খারাপ করে। ঠিক আছে, নেহরু সুন্দর মতো এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে না, এটা হলো ইন্টারেস্টিং। ইট ওয়াজ এ ন্যাশনাল হিউমিলেশন, এটা হলো একটা রাষ্ট্রীয় একটা মানে অপদস্থের কথা। সাম অফ দ্য টপ আর্মি কমান্ডার্স আইদার রিজাইন্ড অর ওয়ার রিটায়ার্ড। বড় বড় যেসব কমান্ডার আসিল ইন্ডিয়ার ভারতের যেসব, এদের হয় তারা রিজাইন করতে বাধ্য করা হয়েছে, নাহলে রিটায়ারমেন্টে যাইতে দেওয়া হয়েছে। নেহরুস ক্লোজ অ্যাসোসিয়েট অফ দ্য দেন ডিফেন্স মিনিস্টার ভি কৃষ্ণা মেনন হ্যাড টু লিভ দ্য ক্যাবিনেট। কৃষ্ণা মেননও মানে যেটা ডিফেন্স মিনিস্টার আসিল মানে পদত্যাগ করে। নেহরুস ওন ইমেজ সাফার্ড অ্যান্ড হিজ চাইনিজ পলিসি ওয়াজ ক্রিটিসাইজ। তার চাইনিজ পলিসি সম্পূর্ণ রকম কী হয় সমালোচনার সম্মুখীন হয় নেহরুর, কারণ এখানে বিদেশ নীতিতে কিছু ভুল ছিল, যেটা ডেপুটি প্রাইম মিনিস্টার আমাদের যেটা বল্লভভাই প্যাটেল অনেক আগেই থেকে সতর্ক করতে আসিল, কিন্তু নেহরু তো কারো কথা শুনে নাই। তারপরে আমরা যদি আসি, ফর দ্য ফার্স্ট টাইম এ নো কনফিডেন্স মোশন এগেনস্ট দিস গভর্নমেন্ট ওয়াজ মুভড ইন দ্য Lok Sabha. The Congress lost some by-elections. The political situation in the country began to change. প্রথম মানে লোকসভায় নো কনফিডেন্স মোশন নেহরুর বিরুদ্ধে আনা হয়, এই সরকারের বিরুদ্ধে আনা হয় এই মানে ইন্ডো চায়নার যে যুদ্ধে ভারতের অপদস্থ হইবার পর। তারপরে কি হয়, দ্য ইন্ডো চায়না ওয়ার্স এফেক্টেড দ্য অপোজিশন পার্টিস অলসো। দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া split into two factions, CPI and CPI মার্কসিস্ট। আমরা জানি CPI CPM। ওই চায়নার যুদ্ধের পরে কমিউনিস্ট পার্টি দুই ভাগে ভাগ হয়ে যায়। প্রশ্ন কিন্তু আসবো কোন যুদ্ধের পরে দুই পার্টি ভাগ হয়ে, CPI আর CPI মার্কসিস্ট ব্র্যাকেটে আর কি। দ্য CPI ওয়াজ প্রো সোভিয়েত। CPI যদি থাকে, CPI হলো সোভিয়েত ইউনিয়নের পক্ষপাতিত্ব করে, আর CPIM ওয়াজ ইন ফেভার অফ চায়না, চীনের সাপোর্ট করে। প্রশ্ন কিন্তু আসবো ডিফারেন্স বিটুইন CPI অ্যান্ড CPIM। CPI ইজ এ প্রো সোভিয়েত অ্যান্ড CPIM ইজ প্রো চায়না, কারণ এম থাকা মাও টিটাং ইজ দ্য ফাদার অফ চায়না না, তো ওই হিসাবে মানে CPIM রাখা হয়েছে। তো ইন্ডিও চায়না ওয়ার অ্যালার্টেড ইন্ডিয়ান লিডারশিপ টু দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন
ইন দ্য নর্থ ইস্ট রিজন। এই যে ইন্ডো চায়নার যেটা ওয়ার আছে, এই মানে ভারতের যেটা যারা নেতৃত্বস্থানীয় আছে তা নর্থ ইস্টের উপর মানে এগুলার সতর্ক করা শুরু করছে যে নর্থ ইস্টে বা উত্তর পূর্ব অঞ্চলে দেওয়া বাকি মানে দরকার, মানে লক্ষ্য করা দরকার, উত্তর পূর্বাঞ্চলের মানে উপরে নজর দেওয়াটা দরকার। দ্য রিজন ওয়াজ আইসোলেটেড অ্যান্ড এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড। এই উত্তর পূর্বাঞ্চল মানে সম্পূর্ণ রকম একটা আইসোলেটেড ফ্রম দ্য মেইন স্ট্রিম অফ ইন্ডিয়া, হ্যাঁ, আইসোলেটেড মানে আলাদাভাবে, আর এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড খুবভাবে মানে পিছিয়ে পড়া। নাও ইট বিগেন টু ড্র অ্যাটেনশন দ্য ন্যাশনাল লিডার্স। এই ইন্দো চায়নার ওয়ারের পরে উত্তর পূর্বাঞ্চল কি হয়, ন্যাশনাল লিডারের যেটা ভারতের শীর্ষস্থানীয় নেতা তাদের মানে দৃষ্টিতে আসা শুরু করলো। দ্য প্রসেস অফ রিঅর্গানাইজেশন অফ দ্য রিজন বিগেন। এরপরে কি হয়, সম্পূর্ণ নর্থ ইস্টের মানে সম্পূর্ণ রকম কীভাবে সংগঠিত করা যায়, সুন্দরভাবে এই জায়গাটার উপরে নজর দেওয়া যায়, পরিকাঠামো বৃদ্ধি করা যায়, এগুলোর উপর ধীরে ধীরে শুরু হয়, স্টেপ লওয়া শুরু হয়। নাগাল্যান্ড ওয়াজ গ্রান্টেড স্টেটহুড ইন 1963। এরপরে কি হয়, নাগাল্যান্ডও নিজের রাজ্যর মর্যাদা দেওয়া হয় 1963 সন। ছোটো প্রশ্ন আসতে পারে। 1963 নাগাল্যান্ড ওয়াজ গ্রান্টেড স্টেটহুড। মণিপুর অ্যান্ড ত্রিপুরা দ্য টু ইউনিয়ন টেরিটরিজ, তখন কিন্তু মণিপুর আর ত্রিপুরা কিন্তু ইউনিয়ন টেরিটরিজ আছিল, ওয়ার গ্রান্টেড স্টেটহুড ইন জানুয়ারি 1972। এরপরে কি হয়, মণিপুর আর ত্রিপুরারও রাজ্যের মর্যাদা দেওয়া হয় মানে 1972 সনে জানুয়ারিতে। তা আমাদের এগুলো হইল আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এখন মেইন কথা হইল এখানে কয়েকটা ইয়ার আছে, সন আছে, এই জিনিসগুলা যদি সবে মনে রাখতে পারে তে মানে অসুবিধা হইব না। সবে একটু চেষ্টা করবে যে একটু মানে পরে জিনিসটা কিভাবে ঠিকঠাক করা যায়, তোমরা কিভাবে মনে রাখতে পারো, এই জন্য তো আমরা তথাপি আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটু লেখিয়া প্র্যাকটিস করি নেই, অল্প দেখি। সবে প্লিজ কোঅপারেট উইথ মি। আমি আমার বোর্ডটা আমি ওপেন করিয়া নেই। আর আমি আরেকটা জিনিস, এটা ওপেন করতে করতে আরেকটা জিনিস আমি কই যে পলিটিক্যাল সায়েন্সের যেসব মানে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলোর সন আর বাকি যেটা ইভেন্ট আছে এগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ইভেন্ট আর সনটা মানে সবে একটু মনে রাখার চেষ্টা করবে। ইভেন্ট আর সনটা যদি মনে রাখো তে মোটামুটি ম্যাক্সিমাম কোয়েশন তাহলে মানে কমন পড়ে যাবে। আমরা এখন কয়েকটা খালি ইম্পর্টেন্ট সন আমরা একটু খালি দেখি। ব্ল্যাকবোর্ড আমরা মানে ওপেন হয়ে গেছে, আমরা একটু দেখি ইম্পর্টেন্ট জিনিসগুলা কি আছে। প্রথম হইল আমরা মনে রাখতে হইব 1956 কি হয়েছে। আমি বড় বড় করিয়া লিখি 1956। এই 1956 একটা ঘটনা হয়েছে, এই ইভেন্টটা আমাদের মনে রাখতে হইব। এগুলা ছোটো প্রশ্ন আসতে পারে। 1956 কি হয়, ব্রিটেন অ্যাটাক্স ইজিপ্ট। ব্রিটেন অ্যাটাক্স ইজিপ্ট। আমি পুরাটা আর লেখু না, খালি সনটা করি আমি রাখা দেব। ব্রিটেন অ্যাটাক্স ইজিপ্ট। এটা হলো ইস্যুটা ছিল ওভার সুয়েজ কানাল ইস্যু। আর সেম ইয়ারে কি হয়, ইউএসএসআর অ্যাটাক করে। কারে অ্যাটাক করে, সেম ইয়ারে হাঙ্গারিরে অ্যাটাক করে। আর ইন্ডিয়া কি করে, সাইলেন্ট থাকে। এটা আমরা দেখলাম। এখন আমরা আরও 2-3টা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো আমরা দেখা দরকার, যেগুলো সবে একটু প্র্যাকটিস করবাই। ইন্দোনেশিয়া বেন্ডুং কনফারেন্স হয় 1955। এই ইয়ারগুলা মনে রাখবা। এটা হলো বেন্ডুং কনফারেন্স কই হয়, 1955 সনে ইন্দোনেশিয়ায়। আর একটা হয় আমাদের যেটা আছে, আই এম রাবিং, আমি মুছিয়া দিই এই জিনিসগুলা, এগুলার ওখানে দরকার নাই।
আর একটা আছে আমাদের, যদি আমরা যদি কই আরও দুই একটা পয়েন্ট আমরা লিখিয়া নেই এখানে, দুই একটা পয়েন্ট। বেন্ডুং কনফারেন্স 1955 সনে হয়। আর ফার্স্ট নাম সামিট, এটা কিন্তু আসবো, ফার্স্ট নাম সামিট এটা কবে হয়? 1961 সন। এই ইয়ারগুলা মনে রাখতে হইব। এই হতে ফার্স্ট নাম সামিট, কিন্তু ফার্স্ট নাম সামিট এগুলো একটু দেখিয়া দেখিয়া সবে পড়ল হইল। ফার্স্ট নাম সামিট 1961 হয়। কই হয়? বেলগ্রেড, ইউগোস্লাভিয়া। কোথায় হয়? বেলগ্রেড, ইউগোস্লাভিয়া হয়। নেক্সট আমরা যদি আই 1954-এ, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1954-এ পঞ্চশীল এগ্রিমেন্ট হয়। 1954 ইয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। এই 1954টা কি হয়? পঞ্চশীল এগ্রিমেন্ট। আর নেহেরু আর জৌ এনলাই, চাইনিজ প্রিমিয়ার, ইন বিটুইন হলো পঞ্চশীল। পাঞ্চশীল, পাঞ্চশীল আমরা বলতে পারি। পঞ্চে আমার হাতের লেখাটা এত ঠিক হয় নাই, কারণ ইলেকট্রনিক বোর্ডে অনেক সময় একটু অসুবিধা হয়, তথাপি ইউ প্লিজ কোঅপারেট। 1954-এ পাঞ্চশীল এগ্রিমেন্ট হয়। এটা একটা ইম্পর্টেন্ট। তখন আই এম রাবিং, এগুলো মুছে দিই, এগুলোর দরকার নাই। আর একটা জিনিস আছে, আমরা যদি করি, আর একটা জিনিস ছিল নেফা মানে কি? প্রশ্ন আসবো। NEFA, নেফা। নেফা মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এটার কার নাম? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের আর্লিয়ার নেম, প্রদেশ, আর্লিয়ার নেম। ঠিক আছে, নেফাটা আসতে পারে। তারপরে আরও মানে ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া চায়নার যেটা বর্ডার আছে, এটারে কি বলা হয়? ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। এটারে কি কয়? ইন্ডিয়া চায়নার বর্ডার রে। এগুলা জিনিস একটু একটু সবে মনে রাখলে হইল। আর চায়না লঞ্চড লার্জ স্কেল অ্যাটাক। চায়না ইন্ডিয়ার যুদ্ধটা কখন হয়? লার্জ স্কেল অ্যাটাক ইন দ্য ইয়ার অফ 1962। এই জিনিসগুলো একটু মনে রাখলে হইল। ঠিক আছে। আর আরেকটা মনে রাখতে হইব, আফটার ইন্ডো চায়না ওয়ার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া স্প্লিট ইন্টু 2 ফ্যাকশনস। আর এই ফ্যাকশনটা কি? এই ফ্যাকশনটা হইল সিপিআই আর আরেকটা হইল CPIM, মার্ক্সবাদী, সিপিআইএম। ঠিক আছে নি? সিপিআই হইল প্রো সোভিয়েত ইউনিয়ন। আমি খালি সোভিয়েতটা লিখি, প্রো সোভিয়েত। আর এরা হইল প্রো চায়না, CPIM, প্রো চায়না। মার্কসিস্ট, CPIM মার্কসিস্ট। অ্যাকচুয়ালি মার্কসিস্টের যে নীতি আছে, এটা চায়নার যিনি ফাদার অফ নেশন, মাও টিটাং, উনার মতেই করে, যেটা আমরা CPIMটা যেটা আছে মাও টিটাং, তো চায়নার ফাদার অফ নেশন মাও টিটাং। আর এটা তো CPIM মার্কসিস্ট যেটারে কোয়া হয়, কিন্তু চায়নারই তারা ফলো করে আমাদের CPIM। তো এখন আশা করি সবে জিনিসগুলা বুঝতে পারছো। আশা করি অসুবিধা নাই। আমি যতটুক পারি আমি চেষ্টা করছি যে সবের কাছে জিনিসগুলো সুন্দরভাবে তুলিয়া ধরবার জন্য। যদি আমার এই বোঝানোটা কাজে লাগে বা যদি মনে হয় যে ঠিকমতো বুঝতে পারা গেছে, তাহলে সবাই একটু কমেন্টে যদি লেখো যে আমাদের এই টপিকের উপর লেকচার লাগে, আমরা এই টপিকের উপর মানে বিষয়বস্তু চাই। তাই আমি চেষ্টা করব এই বিভিন্ন টপিকের উপর। কিন্তু কমেন্টে সবে লিখবে। আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করো, কারণ সময় নিয়ে এইসব বানানো হয়। আশা করি সবাই ভালো লাগছে। আর কীরকম লাগছে আমরা কমেন্টে জানাইও। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।